18 ডিসেম্বর 2022 লুসাইল স্টেডিয়ামে যখন বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বেজে উঠল, তখন পুরো পৃথিবী জেনে গেল যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কারা। এবং সেই দল আমাদের মধ্যে অনেকের সবচেয়ে প্রিয় দল আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ের পিছনে যার সবচেয়ে বড় ভূমিকা রয়েছে, তিনি হচ্ছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি, যিনি কিনা একটা টাইমে আর্জেন্টিনা মানুষের দ্বারাই ক্রিটিসিজমের শিকার হয়েছেন। শুধু আর্জেন্টিনার মানুষ না, আর্জেন্টিনার মহাতারকা দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার কাছ থেকেও ক্রিটিসিজমের শিকার হয়েছেন। লিওনেল স্কালোনি কীভাবে বিশ্বকাপ জিতলেন সেই বিষয়ে আজকে কথা বলবো। আজ শুক্রবার, এবং যেহেতু বিশ্বকাপ চলে আসতেছে, সেহেতু এখন থেকে প্রতি শুক্রবারে বিগত বিশ্বকাপ জয়ীদের নিয়ে আমি একটা করে ভিডিও বানাবো। তো যাই হোক, আর্জেন্টিনা বোর্ড লিওনেল স্কালোনিকে টেম্পোরারি কোচ হিসেবে দায়িত্ব দেন, কিন্তু এই টেম্পোরারি দায়িত্ব যে পার্মানেন্ট হয়ে যাবে এটা কেই বা ভেবেছিল। ইভেন আর্জেন্টিনা মানুষ এটা ভাবতে পারে নাই। 2019 কোপা আমেরিকা ছিল লিওনেল স্কালোনির প্রথম টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা ব্রাজিলের কাছে 2-0 গোলে হেরে যায় এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়। তুলনামূলকভাবে যদিও তিনি একটু ভালো করেছিলেন, সেই সুবাদে আর্জেন্টিনা বোর্ড লিওনেল স্কালোনিকে পার্মানেন্ট দায়িত্ব দেন, এবং এটা নিয়ে আর্জেন্টিনার মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে। সো আর্জেন্টিনা বোর্ড কিন্তু লিওনেল স্কালোনিকে বিশ্বাস করেছিলেন, এবং তার প্রতিদান লিওনেল স্কালোনি 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে দিয়েছেন। লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পরে দলের অবস্থা এত খারাপ ছিল, আমি সেই সময় ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে 2022 বিশ্বকাপে হয়তো জার্সির দোকানগুলোতে আর্জেন্টিনার জার্সি দেখা যাবে না। কিন্তু সেই আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ তো খেললই, সাথে বিশ্ব চ্যাম্পিয়ন হলো। তার চাইতে মজার ব্যাপার হচ্ছে, তারা যখন বিশ্বকাপ খেলতে আসে তখন তারা 36 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল। যে কোচ কিনা একটা সময় ক্রিটিসিজমের শিকার হয়েছেন, এমনকি অ্যাগুয়েরোকে দলে জায়গা না দেওয়ার কারণেও ক্রিটিসিজমের শিকার হয়েছেন, তিনি আর্জেন্টিনার হিস্ট্রিতে সবচেয়ে লম্বা উইনিং স্ট্রিক নিয়ে ফিরেছেন। এই 36টা ম্যাচ ছিল আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং প্রসেসিং, এবং এই 36টা ম্যাচের মাধ্যমে লিওনেল স্কালোনি নিজেকে মাস্টার মাইন্ডে পরিণত করেছেন। এ কথা আমি কেন বলছি? আর্জেন্টিনা একমাত্র হার ছিল সৌদি আরবের বিপক্ষে, এবং সে ম্যাচের পরে লিওনেল স্কালোনি কখনো একটা ফরমেশন বা একটা ট্যাকটিক্স দ্বিতীয়বার ব্যবহার করেন নাই। এবং এখানে 4টা ম্যাচের আমি উদাহরণ দিব: একটা মেক্সিকোর ম্যাচ, একটা ক্রোয়েশিয়ার ম্যাচ, একটা নেদারল্যান্ডের ম্যাচ, এবং ফাইনালি ফ্রান্সের ম্যাচ। সো মেক্সিকোর ম্যাচের যে বিষয়টা হচ্ছে, এইটা ছিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ সার্ভাইভিং ম্যাচ, এবং ওয়ার্ল্ড কাপে ওচোয়া যে পরিমাণ পারফরমেন্স করে, যে পারফরমেন্সটা ওচোয়া করতে পারে ওয়ার্ল্ড কাপে, অন্যান্য গোলকিপারের স্বপ্ন। আপনারা হয়তো বা অনেকে ওচোয়াকে চেনেন, মেক্সিকান গোলকিপার। এই জায়গাতে শুধু ওচোয়াকে বিট করার জন্য লিওনেল মেসিকে খেলানো হইল ফরওয়ার্ডে, এবং শুধু মেসি যে ফরওয়ার্ডেই খেলেছে এরকম না, তার সঙ্গে ছিল লাউতারো মার্টিনেজ, এবং লিওনেল মেসি মিডফিল্ডারদের সঙ্গে লিঙ্ক আপ করে লাউতারো মার্টিনেজকে বল বানিয়ে দিচ্ছিলেন, এবং অনেক সময় তিনি স্ট্রাইকিং পজিশনেও যাচ্ছিলেন। এবার আসি নেদারল্যান্ডের ম্যাচটা নিয়ে। এই ম্যাচে তিনি যে ফরমেশনটা ইউজ করেছিলেন, সেই ম্যাচের ফরমেশন দেখে যে কারোরই চোখ কপালে উঠে যেতে পারে, এবং সেই ফরমেশনটা ছিল 3-5-2। 5টা মিডফিল্ডার ব্যবহার করেছেন শুধুমাত্র নেদারল্যান্ডের 2টা উইং ব্যাককে আটকানোর জন্য। ক্রোয়েশিয়ার ম্যাচে তিনি 4জন মিডফিল্ডারকে ব্যবহার করলেন, তার মধ্যে 2জন ডিপ লাইং মিডফিল্ডার ছিল, শুধুমাত্র মদ্রিসের পাসিং জোন ব্লক করার জন্য। এবার আসি ফাইনালের কথাই। ফাইনালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কারণ কি এরকম ফাইনাল বিগত 2 দশকে কেউ দেখেনি। এবং আমাদের দেখা বেস্ট ফাইনাল হচ্ছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচে স্কালোনি কী পরিবর্তন এনেছেন যে সেই সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে তারা 80 মিনিট পর্যন্ত দাঁড়াতেই দেন নাই। চলুন আমরা একটু দেখে নিই তিনি কোন চেঞ্জটা বা কোন মেজর চেঞ্জটা এনেছিলেন, যার কারণে আর্জেন্টিনা ম্যাচ জেতাটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছিল। আর্জেন্টিনা ফাইনালে আসতে আসতে কিন্তু তাদের বেস্ট মিডফিল্ড ট্রাইও কিন্তু পেয়ে গিয়েছিল। সেই মিডফিল্ডে ছিলেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টার। ম্যাকঅ্যালিস্টার অনবদ্য একটা টুর্নামেন্ট কাটিয়েছিলেন সেবারে, এবং পুরো মিডফিল্ডকে তিনি একদম অপ্রতিরোধ রেখেছিলেন। মিয়ানমার কিংবা ডিপ্লাইনে খেলার জন্য এনজো ফার্নান্দেজের প্রশংসা করতে হয়। সেখানে ডিপল ছিল মেসির সঙ্গে লিঙ্ক আপ বা পুরো লেফট সাইডটা কাভার করে রাখা। ফাইনালে আর্জেন্টিনা ব্যবহার করেছিল 4-3-3, কিন্তু এখানে একটা প্লেয়ারের পজিশন রোটেশন ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং ম্যাচ উইনিং। আমরা জানি ডি মারিয়া খেলে রাইট উইংয়ে, কিন্তু হয়তোবা এটা ডি মারিয়া হওয়ার কথা, কিন্তু না, ডি মারিয়া এইটা শুধু এখানে না, তিনি আরও একটু উপরে ছিলেন। কেন ছিলেন এখন এই কথা আমি বলছি। ফাইনাল ম্যাচে ফ্রান্সের রাইট উইঙ্গার ছিলেন ওসমান দেমবেলে, এবং ওসমান দেমবেলেকে অ্যাসিস্ট করার জন্য বা ওসমান দেমবেলের সঙ্গে লিঙ্ক আপ করে খেলার জন্য ছিল জুলেস কুন্ডে, যিনি সবসময় একটু উপরে থাকতেন, এবং এই জায়গায় থাকতো আরও 2জন ডিফেন্ডার। কিন্তু স্কালোনি বুঝতে পারলেন এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের জন্য একদম পুরো ফাঁকা। সো এই জায়গাতে এমন একজনকে ব্যবহার করা যায় যার কিনা অনেক স্পিড আছে, অনেক অভিজ্ঞতা আছে। সো
ডিমারিয়াকে শিফট করে এই জায়গা থেকে এনে এই জায়গায় নামানো হলো এবং এই জায়গাটা পুরো আইসোলেট রাখা হলো যাতে ডিমারিয়া এই জায়গা থেকে বের হইতে পারে। ফলস্বরূপ ডিমারিয়া একটা পেনাল্টি আদায় করেছে এবং একটা গোল করেছে। আর্জেন্টিনা টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি যেই কয়জন, তাদের মধ্যে আমি যদি 3 জনের নাম নেই তাহলে তারা হবেন হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। এই 3 জনের জন্য আর্জেন্টিনা বিশ্বকাপ জয়টা অনেক বেশি সহজ হয়ে গেছে। বিশেষ করে এনজো ফার্নান্দেজের ম্যান মার্কিং বা ডিপ লাইন মিডফিল্ড কন্ট্রোল, ম্যাক অ্যালিস্টারের বক্স টু বক্স রান, অনেক সময় এই 4 জনকে একসঙ্গে খেলতে দেখা গিয়েছে। মাই গড, এখন হুলিয়ান আলভারেজ যা করেছেন বিশ্বকাপে, কখনো মনে হয় নাই, শুধু হুলিয়ান আলভারেজ না, কখনো মনে হয় নাই এই 3 জন তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছেন। সো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে একটা কারণ হচ্ছে সবাই মনে করতো আর্জেন্টিনার মেসি নির্ভর দল, কিন্তু সেবার সবাই খেলেছে মেসির জন্য এবং মেসি খেলেছে বাকি সবার জন্য। সো যখন 2 জিনিস একসঙ্গে হয় তখন কীরকম পারফরমেন্স বেড়ে আসে এটা আপনারা বিশ্বকাপ দেখে বুঝেছেন। এইখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। হ্যাঁ, আর্জেন্টিনার যখন যেই পজিশনে দুর্বলতা মনে হয়েছে সেই জায়গাতে কোনো না কোনোভাবে একটা করে প্লেয়ার বেস্ট পারফরমেন্স নিয়ে এসেছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, 2020 সালে যখন আর্মানি করোনা পজিটিভ হয় তখন কিন্তু আর্মানি দল থেকে ছিটকে গেলেন, কিন্তু সেই জায়গাতে আসলেন এমিলিয়ানো মার্টিনেজ এবং তিনি আসার পরে কি পারফরমেন্সটা করলেন এবং তিনি দলের মেন গোলকিপার হয়ে গেলেন এবং বিশ্বকাপ জয়ের পিছনে তার অনেক বড় হাত রয়েছে। ঠিক একই রকমভাবে আর্জেন্টিনা যখন সৌদি আরবের সঙ্গে হারলো তখন তাদের দলের সবচেয়ে বড় সমস্যা ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার। সেই জায়গাতে পাপু গোমেজকে সরিয়ে এনজো ফার্নান্দেজকে আনা হলো এবং তাদের এই বিশ্বকাপ যে এটা কোনো ভাগ্যের বিষয় নয়, এটা তাদের প্রি প্ল্যান ছিল। তারা অনেক দিন ধরে এই প্ল্যানে আগিয়েছে, অনেক দিন ধরে কাজ করেছে এবং ফাইনাল ডে পর্যন্ত তারা কাজ করেছে। আমি আগেও বললাম যে তারা ফাইনালে এসে তারা তাদের বেস্ট মিডফিল্ডার ট্রাইও পেয়েছে, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডি পল। সো আজ এই পর্যন্তই এবং দেখা হচ্ছে সামনের শুক্রবারে 2018 সালের বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সকে নিয়ে।